জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। হাসিনাকে উৎখাত করে ইকোনমিক্সের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিজয় দিবসে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা, শেখ হাসিনার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে না, জানালেন বদিউল আলম মজুমদার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইজতেমা নিয়ে সংঘর্ষ, 29 জনের নামে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রতি বছরে ডিসেম্বরে দ্য ইকোনমিক্স কান্ট্রি অব দ্য ইয়ার হিসাবে একটি দেশের নাম ঘোষণা করে। সেক্ষেত্রে দেশটিকে ওই বছর উল্লেখযোগ্য অগ্রগতির ছাপ রাখতে হয়। সেই ফল অনুযায়ী 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এইসব দেশকে পিছনে ফেলে শীর্ষে উঠল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্য ইকোনমিক্সের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসে দ্য ইকোনমিক্সের সংবাদদাতাদের মধ্যে গভীর আলোচনার পর। এতে বাংলাদেশ বিজয়ী হিসেবে উঠে আসে এবং সিরিয়া রানার আপ হিসাবে মনোনীত হয়। দ্য ইকোনমিক্সের প্রতিবেদনে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আগস্টের ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান। শেখ হাসিনা তার শাসনামলে নির্বাচনে কারচুপির আশ্রয় নেন। তিনি বিরোধীদের কারাগারে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে ব্যাপক অর্থ আত্মসাৎ হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ক্ষমতার পরিবর্তনের সময় প্রায় প্রতিশোধমূলক সহিংসতা দেখা যায়। তবে সাম্প্রতিক পরিবর্তন আশাব্যঞ্জক। শেখ হাসিনার শাসনের অবসানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। এছাড়া 2025 সালে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটিকে প্রথমে আদালতে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দিতে হবে। এগুলো সহজ কাজ নয়। তবে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসাবে নির্বাচিত করা হয়েছে, যা আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হচ্ছে। আগামী দিনের দিকে লক্ষ্য রেখে প্রতিবেদনে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং 2025 সালের নির্বাচনের জন্য একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা। 2025 সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে। প্রথমে নিশ্চিত করতে হবে যে আদালতগুলো নিরপেক্ষ এবং বিরোধী দলগুলোকে সংগঠিত করার জন্য সময় দেওয়া হচ্ছে। এই সব কিছু সহজ হবে না, কিন্তু একজন স্বৈরাচারী শাসককে উৎখাত করে এবং একটি আরও মুক্ত সরকারের দিকে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশ আমাদের কান্ট্রি অব দ্য ইয়ারের স্বীকৃতি পাচ্ছে। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন কলে শুভেচ্ছা জানিয়েছেন, এমন দাবিতে একটি অডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বিজয় দিবসে ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি প্রায় 5 লক্ষাধিকবার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় 15,000 পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে 5 শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটি 6 শতাধিকবার শেয়ার করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এ বছর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কলের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানাননি, বরং এই দাবিতে প্রচারিত শেখ হাসিনার এই অডিও বার্তাটি 2020 সালে প্রধানমন্ত্রী থাকাকালে সেই বছরের বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত অডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মহান নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনো রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে না। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠ থাকবে সমতল। সেখানে নির্বাচন কমিশনকে গঠন করা হবে। থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। অধিকার বঞ্চিত মানুষ আদায় করবে তাদের অধিকার। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশ আমরা করব। তিনি বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। আমরা চাই সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনার কাজ প্রায় শেষ দিকে। হাজার প্রস্তাবনা এসেছে, সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাবনা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া হবে। এরপর সেই প্রস্তাবনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে ছিল। এবার তেমন পরিস্থিতি নেই। নির্বাচন কমিশন এবার পক্ষপাত মুক্ত হবে। এবারের কমিশনে নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময় ইজতেমা হবে আশা করছি। যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন বলতে পারবে। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি টঙ্গী পশ্চিম থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সংবাদ মাধ্যমের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২০ ডিসেম্বর থেকে ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীরা মুসল্লিরা ৫ দিনের জোর ইজতেমা পালন করতে চেয়েছিলেন, কিন্তু মাওলানা জুবায়ের অনুসারী সাতপন্থীদের মাঠ জোর পালন করতে দেবে না বলে ঘোষণা দেন। এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।